কনফিডেন্স পাওয়ার টক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে কথা বলবো দেশীয় বিদ্যুৎ বাণিজ্য নিয়ে। শিরোনাম রেখেছি পাওয়ার পারাপার। সঙ্গে আছেন বিদ্যুৎ বিভাগের সচিব ডক্টর আহমদ কায়কাউস এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমি পাওয়ার পারাপার নিয়ে কথা বলার আগে স্যার একটু আমি আপনার কাছ থেকে শুরুতেই শুনে নিতে চাই, সম্প্রতি এই বিষয়টি নিয়ে আপনি খুব শিগগিরই না তার আগেই অনেক একটা আপনার রিপোর্ট আছে। আমরা এই জায়গায় আন্তঃদেশীয় বিদ্যুৎ বাণিজ্য যদি বলি বা পাওয়ার ট্রেডের কথা যদি বলি, কোথায় বাংলাদেশ দাঁড়িয়ে আছে, একেবারে খুব ছোট করে যদি একটু শুরু করি। আমরা যদি এই রিজনটা দেখি যে বাংলাদেশ ইন্ডিয়াটা আমরা পুরোটা নিলে অত ক্লিয়ার হবে না, বাট ইন্ডিয়ার যদি আমরা নর্থ ইস্টটা দেখি যে বাংলাদেশ সাথে নেপাল ভুটান, এটা একটা এমন একটা রিজন যেখানে ডিমান্ডও আছে, তারপরে পোটেনশিয়ালও আছে অব ইলেকট্রিসিটি, এবং দেখা যাচ্ছে যে এই পোটেনশিয়ালটাও ইউটিলাইজড হচ্ছে না আর ডিমান্ডটাও ওইটা দিয়ে ফুলফিল করতে হচ্ছে না। মানে এমন দেখা যাচ্ছে যে আমরা এখন বাংলাদেশ আমরা অনেক দূর থেকে কয়লা এনে বিদ্যুৎ তৈরি করে এটা মিট করছি, যদিও দের ইজ এখানে আমাদের বিদ্যুৎ অ্যাভেলেবল। তো এই জিনিসটা নিয়ে অনেক দিন অনেকে চিন্তা করেছে, ওয়ার্ল্ড ব্যাংক চিন্তা করেছে, এবং দের যে সারি প্রজেক্ট একটা বলেছিল, তারপরে এরকম আরও কয়েকটা প্রজেক্ট হয়েছে যেখানে এখানে খুব ডিটেল স্টাডি হয়েছিল যে কিভাবে এখানে ইলেকট্রিসিটি ট্রেড হতে পারে। হ্যাঁ, এই ইন্ডিয়া, এই আমরা বিবিআইএন কান্ট্রি বলি, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া আর নেপাল, বিবিআইএন কান্ট্রি। তো এই চারটা দেশকে নিয়ে আমরা যদি এখানে একটা গ্রিড করতে পারতাম ইলেকট্রিসিটির, যেখানে বিদ্যুৎ আদান প্রদান হতো, যাদের যেখানে যখন যেভাবে করে হোক বেশি। একসময় এটা যখন চিন্তা করা হচ্ছিল তখন কিন্তু বাংলাদেশে আমরা বলছিলাম যে আমাদের প্রচুর গ্যাস আছে এবং আমরা গ্যাস দিয়ে বিদ্যুৎ তৈরি করতে পারবো, এবং আমরা ইন্ডিয়া এবং নেপাল অ্যান্ড ভুটানে আমরা বলছিলাম যে জলবিদ্যুৎ আছে, তো তারাও এক্সপোর্ট করতে পারবে। তো এই সবগুলা নিয়ে আমরা যে আদান প্রদান করতে পারবো, সেটার আঙ্গিকেই এইসব ধরনের চিন্তা, ক্রস বর্ডার ট্রেড। এটা ছাড়াও আমরা যেটা দেখেছি খুব সাকসেসফুলি আমাদের গভর্নমেন্ট করতে পেরেছে লাস্ট ধরেন 5 ইয়ার্স থেকে, যেটা বাইল্যাটারালি ইন্ডিয়ার থেকে তারা আমরা বিদ্যুৎ আনতে পেরেছি। কিন্তু এই বিদ্যুৎটা কোনো ডেফিনিট না যে ওটা ইন্ডিয়ায় গ্রিডে যেখানে যা প্রডিউসড হচ্ছে সেটা চলে আসছে, তাদের যদি ক্যাপাসিটি থাকে টু এক্সপোর্ট আর আমরা যদি ওটা পে করতে পারি সেভাবে আসছে। বাট ইট ইজ নট স্পেসিফিক্যালি যে কেউ আমাদেরকে ওখানে থেকে বিক্রি করছে, সেটা আমরা ওই একটা পার্টিকুলার পাওয়ার প্ল্যান্ট থেকে, ওরকম কিছু না। বাট সব কিছুই এই ক্রস বর্ডার ট্রেডের মধ্যেই পড়ে, এবং এগুলার একটা আইন দরকার, এগুলার একটা ফ্যাসিলিটেশন দরকার। তো সেগুলাই আর কি মূলত আমাদের এই ক্রস বর্ডার এবং ইন্ডিয়া 2016-তে ক্রস বর্ডার ট্রেডের উপরে একটা গাইডলাইন করা হয়েছিল, সেটা নিয়ে কথা বলবো। আমাদের আসলে একটা ধারণা যে বিদ্যুৎ উৎপাদন করা দেশীয় পাওয়ার প্ল্যান্ট বড় বড় এগুলো করার চেয়ে যদি রেটও বেশি থাকে, তাও আন্তঃদেশীয় যে বাণিজ্য সেটা অনেকখানি লাভজনক হয়, এরকম একটি ধারণা বা এরকম একটি কথা যারা এই সেক্টর নিয়ে কাজ করেন তারা বলে থাকেন। স্যার, আমি একটু পরিষ্কার করে সোজা সহজ ভাষায় যদি আমাদের দর্শকদেরকে আপনি বুঝিয়ে দেন যে এটার মধ্যে কি কি ব্যাপারগুলো আছে, যে দাম একটু বেশি, রেট বেশি মনে হলেও মানে আখেরে বাংলাদেশের লাভ হয়। ধন্যবাদ। প্রথমে বলি সেটা হচ্ছে যে বিদ্যুৎ কিন্তু একটা পণ্য। জি। আর মানে উনি প্রকৌশলী মানুষ, আমি অর্থনীতির ছাত্র, সেই হিসেবে অর্থনীতিতে যেটা আমরা বলি কম্পারেটিভ অ্যাডভান্টেজ। সো এখন দেখেন, আপনি যখন একটা গাড়ি ধরেন কিনতে চাচ্ছেন, তখন কিন্তু গাড়ির জন্য আপনি কি করেন? বাংলাদেশে উৎপাদন হয় না বলে আপনি হাই হাই করছেন না, তাই না? আপনি কিন্তু নিয়ে আসছেন। ঠিক সেরকম কিন্তু একটা কনসেপ্টটা গ্লোবালি বহু আগে স্ট্যাবলিশ হয়ে গেছে। অ্যান্ড এই যেমন মনে করেন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজগুলি নরওয়ে দিয়ে শুরু করেছিল হচ্ছে তাদের একটা এক্সচেঞ্জে, এটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ এবং পরে সেখানে ইউরোপিয়ান অন্যান্য কান্ট্রিজ যোগ হয়েছে। ইউরোপও তাদের মার্কেট ইন্টিগ্রেশন করেছে এবং পাওয়ার এক্সচেঞ্জ করছে, ওদিক দিয়ে নর্থ আমেরিকাও করছে। সো এখন আমাদের এখানে যেমন মনে করেন অ্যাডভান্টেজের এবং ডিসঅ্যাডভান্টেজের কথা যেটা বলছেন, যেমন ধরেন আমার বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন আমি যদি রিনিউয়েবল করতে চাই, এখন আমরা গ্লোবাল ক্লাইমেটের কারণে আমরা সবাই খুব উদ্বিগ্ন আছি।
রিনিউয়েবল এনার্জি আমার বাংলাদেশে যদি করতে হয়, বাংলাদেশে প্রায় 165 মিলিয়ন পিপলকে খাওয়াতে হবে এবং আমরা 1% ল্যান্ড প্রতি বছর আরবানাইজেশনের জন্য লস করছি। আমার কিন্তু ল্যান্ড লাগবে, হুইচ ইজ ভেরি এক্সপেন্সিভ অ্যাজ ওয়েল এজ আমাদের জন্য খুবই দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি কি এখানে আরেকটা জিনিস হচ্ছে সোলার ইরিডিয়েশন আমাদের এখানে কম্পারেটিভলি কম। আমি যদি এখন রাজস্থানে যেটা যদি বলি তাহলে ওখানে কিন্তু আপনার 4-5 সেন্টে পাওয়া যায়। তাহলে আমি যদি ওখান থেকে আনি, আমি কিন্তু রিনিউয়েবলের পার্টনারও হলাম এবং অ্যাট দি সেম টাইম কিন্তু আমি গ্লোবাল ওয়ার্মিংয়ে আমার কন্ট্রিবিউশনটা দিলাম। সিমিলারলি এই যে এজাজ সাহেব যেটা বললেন, নেপাল এবং ভুটানে কিন্তু জলবিদ্যুতের যে সম্ভাবনা সেটা কিন্তু কমপ্লিটলি জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ মানে হচ্ছে রিনিউয়েবল এনার্জি, তাহলে কিন্তু আমি সেখানে আনতে পারলাম। তারপরে হচ্ছে যেমন মনে করেন একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ধরেন, আমরা এটার পলিউশন নিয়ে কনসার্ন, সেটা যদি ভারতে হয় তাহলে আমার ইমিডিয়েট কিন্তু শুধু গ্লোবাল ওয়ার্মিংয়ে হয়তো হতে পারে, কিন্তু আমার ইমিডিয়েটলি আমি কিন্তু সেটা নিয়ে ওয়ারিড হচ্ছি না, কারণ হচ্ছে যে সেটার সাইড ইফেক্টগুলি ওখানে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে এটা যদি আমি প্রাইসিং করতে চাই তাহলে আপনি যেটা বললেন যে বেশি হলেও কিন্তু আমার জন্য সুবিধা আছে। আসলে ব্যাপার হচ্ছে বেশি এবং কম বিষয়টা নির্ভর করছে কিন্তু আপনি আপনার মানে নেগোসিয়েশন ছাড়াও কিন্তু আপনার মনে করেন আপনার সিচুয়েশনটা কি সেটা দেখার জন্য। হ্যাঁ, তো এখন মনে করেন আমরা এই যে জলবিদ্যুতের যেটা কথা বললাম, জলবিদ্যুতে যদি আমরা মনে করেন সবাই একসাথে করতে পারি তাহলে কিন্তু ধরেন আমরা একটা টার্গেট করেছি হচ্ছে আমার রিনিউয়েবল টার্গেট হলো 10% অফ মাই টোটাল জেনারেশন হবে আমার রিনিউয়েবল। ঠিক আছে, এখন আমার রিনিউয়েবলের সোলার থেকে করাটা যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। এখন আমি যদি সেটা এই যে রিনিউয়েবল এনার্জি ইম্পোর্ট করে করতে পারি তাহলে মাই শেয়ার রিমেন্স দ্য সেম। হ্যাঁ, তাহলে কিন্তু আমার ইজিলি আমাদের এই যে মনে করেন ইন্টিগ্রেশন সেটা কিন্তু আরও বেশি কি বলে এফেক্টিভ হতে পারে। তাহলে তো স্যার আন্তর্দেশীয় একটি পাওয়ার গ্রিড, জলবিদ্যুৎ উৎপাদনের একটা গ্রিড, অন্তত আমরা বলি যে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া এবং নেপাল, এই 4টি দেশ মিলে জলবিদ্যুৎ উৎপাদনের একটি গ্রিড করবে। এখানে স্যার অর্থনীতির ছাত্রেরই বেশি সংযোগ রয়েছে। আমি মনে করি যে এখানে বার্গেনিংয়ের বিষয় আছে, প্রাইসিংয়ের বিষয় আছে, দুই বাইলেটারাল সম্পর্ক বা বহুপাক্ষিক সম্পর্ক এগুলো আছে, তারপরে তো স্যার রাজনীতি আছে। আমার তো মনে হচ্ছে প্রথম কথা যদি আপনি জিজ্ঞেস করেন রাজনীতি এখানে খুব একটা আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। রিসেন্টলি আপনারা জানেন যেটি আমরা একটু কনসার্ন ছিলাম, বিভিন্ন দেশের মধ্যে তো একটা রাজনীতির একটা ব্যাপার থাকবে, বড় দেশ ছোট দেশ কে কাকে ঠকাতে পারবে। আপনি যেটা বললেন যে রাজস্থান থেকে যদি 4-5 সেন্ট ওদের উৎপাদন খরচ হয়, আমরা নিশ্চয়ই বাংলাদেশ ওখান থেকে 4-5 সেন্ট ওই উৎপাদন খরচে পাবো না। ওরা নিশ্চয়ই হিসাব করবে যে আমাদের এলএনজি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে আমাদের যেই উৎপাদন খরচ ইত্যাদি সেগুলো হিসাব করে ওরা সেটার মধ্যে একটা দাম ধরে দিবে, কারণ আমরা তো আপার হ্যান্ড না। এই যে সেই জায়গায় বলি, যেমন মনে করেন আমরা এইচবিডিসিতে যেই 500 মেগাওয়াট আনছি তার ভিতরে 250 মেগাওয়াট কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের, এটার দাম কিন্তু খুবই কম, 2.5 টাকা। এটা কিভাবে? এটা কিন্তু বেসিক্যালি এজ এ পলিটিক্যাল গুডউইল, মানে এটা কিন্তু জাস্ট একটা আমাদেরকে বলা যায় যে ওই যে কি জানি বলে যে সৌহার্দ্যের সম্পর্কের একটা ইয়ে দিয়েছে, এটা কিন্তু মার্কেট প্রাইস না। সেটা তো স্যার বাল্ক এবং অনেক বড় বেশি যখন হবে তখন তো এই সৌহার্দ্যের সম্পর্ক থাকবে না। স্বাভাবিক, আপনি তো মনে করেন সবসময় চাইতেও পারেন না। আমি মার্কেট প্রাইস। এখন সেকেন্ড হচ্ছে আমি কিন্তু বাকি যে 250 আনছি সেটা কিন্তু টেন্ডার করে এনেছি। সো দ্যাট মিনস ওখানে কিন্তু দে আর কম্পিটিং, ইন্ডিয়ান কোম্পানিজ আর কম্পিটিং। এখানে কিন্তু ওভার প্রাইসিং বা আন্ডার প্রাইসিং কখন হয়? যখন কম্পিটিশন থাকে না। আমি কিন্তু ওখানকার ইয়েদের সাথে কম্পিট করে এনেছি, তাহলে কিন্তু আমি মার্কেট প্রাইস এনেছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওভার প্রাইসিং এর যেই সন্দেহটা সেটা থাকার কোনো কারণ নেই। মানে কিন্তু স্যার এই টেন্ডার করে এনেছেন, টেন্ডারটা তো নিশ্চয়ই ভুটান বা নেপাল বা অন্য দেশ এখানে পার্টিসিপেট করে নাই, সেখানে ইন্ডিয়া মানে অল ইন্ডিয়ান কোম্পানিগুলো, এবং তারা তো একটা মার্জিনে থেকে তারপরে হলো 5 টাকা বেশি আর কমের মধ্যে আপনি যে ব্যবসা করবে সে কি মার্জিন রাখবে না? অফ কোর্স আমি বলছি ধরেন এখন আমি বলছি দেশের মার্জিন রেখে, মানে ওরা তো নিশ্চয়ই মানে জেনে বুঝেই ওই সৌহার্দ্যের ওইটাকে বেঞ্চমার্ক রাখবে না, সৌহার্দ্যের রেট তো আর বেঞ্চমার্ক রাখবে না।
সেটা তো জি। সাস্টেনেবল হবে না। জি। কিন্তু যখন মনে করেন আপনার ধরেন এই যে আমরা যে রাজস্থানের কথা বলছি, ধরেন এটা 4 সেন্ট বা 5 সেন্ট ধরলাম, 5 সেন্টের করার পরে এরপরে যদি সে এখানে মার্জিন রাখতে চায় আরও 1 সেন্ট, 6 সেন্টস, ট্রান্সমিশন লস ধরলাম আরও মনে করেন 1 সেন্ট, 7 সেন্টস, আমার যদি মনে করেন 10 সেন্টস হয়, তাহলে আমি তো 7 সেন্টে আমি 3 সেন্টসকে এখানে সেভ করছি না, তারও লাভ হচ্ছে, এটাকেই তো বলে উইন উইন সিচুয়েশন, জি। তাই না? আমার আমার যেখানে মনে করেন লস কমাতে পারছি এবং আমি তার লাভ হচ্ছি, তাহলে সেটা উইন উইন, তখনই তো ট্রেড হয়। ট্রেডের বেসিক প্রিন্সিপাল হচ্ছে এইটা। এবং আমার কাছে মনে হচ্ছে না, যেমন মনে করেন আপনাকে এই জায়গায় একটুখানি আমাকে বলতে বাধ্য হচ্ছি যে আমাদের সাথে মনে করেন ভুটান বা নেপালের সঙ্গে যদি আমার বিদ্যুৎ আনতে হয়, তাহলে আমাকে ইন্ডিয়ান টেরিটরি ব্যবহার করতে হবে। এর আগে উনি যে প্রথমে যেটা বলেছিলেন যে একটা ইন্ডিয়ান মানে কোম্পানি বেসিক্যালি উইল বি দি ইন্টারমিডিয়ারি, উইল প্লে দ্য ইন্টারমিডিয়ারি রোল। হ্যাঁ, এখন যেটা করেছে যে আই ক্যান বাইলেটারালি টক টু ভুটান অর নেপাল, এবং ইন্ডিয়া তার গাইডলাইন্সে বলছে যে দে উইল অ্যাকসেপ্ট অর প্রোভাইড দি ট্রান্সমিশন লাইন। আই থিঙ্ক দ্যাটস এ ভেরি গুড জেস্টার। না করলে তো কোনো অসুবিধা নেই। আমরা এজাজ স্যার যে রিসার্চ করেছেন সেটা 2016 সালে ওরা এই গাইডলাইনটি মানে নিজেদের মতন করে গাইডলাইন করেছে, নিজের মতোই করবে, নিজের দেশের জন্য গাইডলাইন করেছে, আর সেটা এখন শিথিল করা হয়েছে। এটা আপনি যেটুকু আমাদেরকে ধারণা দিলেন, তারপরে আমরা কতখানি এগিয়েছি স্যার মানে এই শিথিল করার সুযোগটুকুতে, নাকি অনেক সময় ইন্ডিয়ার বিষয় আমাদের মনে হয় যে বলা হচ্ছে শিথিল করা হয়েছে, তারপরে আবারও সেই একই রকমের ব্যুরোক্রেসি, আবারও দেরি, আবারও নানান কিছু। উইন উইন জায়গায় যেহেতু আছি আপনি বললেন, সেক্ষেত্রে এই শিথিলের জায়গায় আমরা কতখানি দ্রুত দৌড়াতে পারছি? এখানে কিন্তু দ্রুত চাইলেও পারবো না, কারণ হচ্ছে আমাকে তো ট্রান্সমিশন লাইন লাগবে। আচ্ছা। যেমন মনে করেন মোবাইল নেটওয়ার্ক কিন্তু আপনার হয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত এরকম প্রযুক্তি আসেনি যে মনে করেন উইদাউট নেটওয়ার্ক আমি বিদ্যুৎ নিতে পারবো। তো সেই জন্য এই জায়গায় কিন্তু আমাকে মানে এটা করতে হবে আর কি। তো সেটার জন্য এখন যেটা আমরা আরেকটা জিনিস আছে, তারা গাইডলাইনটাই করেছে, এটা কিন্তু একটা সাবসিকুয়েন্ট রেগুলেশন আসবে, তখন এটা পরিপূর্ণ হবে। অতএব এটা আসার পরেই কিন্তু আমরা আগাতে পারবো। মিনওয়াইল একটা জিনিস করতে পারছি আমরা, এটার ভিত্তি করে কিন্তু আমরা বাইলেটারালি চলে যেতে পারছি। আগে কিন্তু আমাদের ট্রাইলেটারের বাইরে কিন্তু যাওয়ার কোনো সুযোগ ছিল না। এখন কিন্তু আমরা মনে করেন ভুটানের সঙ্গে আমরা করতে পারি, নেপালের সঙ্গে তো আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আমাদের একটা জয়েন্ট স্টিয়ারিং কমিটি হয়েছে গত ডিসেম্বরে, আমরা সেটার প্রথম মিটিং করেছি কাঠমান্ডুতে। তাদের সাথে কিন্তু আমরা 500 মেগাওয়াট আনার জন্য অলরেডি আমরা মানে এখন চুক্তি ফাইনাল পর্যায়ে আছে, আমরা ফাইনাল মানে প্রাইস নেগোসিয়েশন পর্যায়ে আছে। এবং এছাড়াও তারা যেটা চাচ্ছে সেটা হচ্ছে যদি একটা গ্রিড কানেক্টেড হয়, তাহলে কিন্তু ওই যে একটা সিজনাল ভ্যারিয়েশন আছে, যেমন বাংলাদেশে এই মুহূর্তে হচ্ছে সবচাইতে লো ডিমান্ড, আর এই সময় কিন্তু মানে নেপাল ভুটানে অনেক হাই ডিমান্ড, কারণ হচ্ছে তাদের ওই জলবিদ্যুতের প্রোডাকশনটা কমে যায় এবং শীতে ওদের একটু হিটিং এর জন্য তখন আমরা কিন্তু এক্সপোর্ট করতে পারবো। মানে আমরা শুধু আমদানির কথা বলছি, যখন ট্রেড তখন আমদানি এবং রপ্তানি, দেয়া এবং নেয়া, পারাপারের কথা। এই পারাপারের কথা হচ্ছে পাওয়ার টক অনুষ্ঠানে একটা ছোট্ট বিরতির পরে ফিরছি। কনফিডেন্স পাওয়ার টক, পাওয়ার পারাপার, আমাদের এই শিরোনামে কথা বলছি। সঙ্গে আছেন বিদ্যুৎ বিভাগের সচিব ডক্টর আহমদ কায়কাউস, আমরা বুয়েটের অধ্যাপক জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেনকেও পেয়েছি। আমরা আমদানির কথা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম। স্যার একটু হিন্ট দিয়েছেন যে এই সময়, শীতের সময়টা আমাদের এখান থেকেও যাওয়ার একটা, এবং এই পাওয়ার ট্রেড আন্তদেশীয় কি বলবো বিদ্যুৎ বাণিজ্য বা সেটাকে সেখানে তো দেওয়ারও ব্যাপার আছে, এবং আমরা উইন উইন, এখানেও কি উইন উইন জায়গায় কিনা আপনার রিসার্চে কি বলে স্যার? অবশ্যই এখানে উইন উইন হতে পারে, কিন্তু কথা হচ্ছে যে আমরা যেটা বলি দ্য লেভেল অফ সফিস্টিকেশন যেটা দরকার বিটুইন দ্য টু গ্রিডস অ্যান্ড দেয়ার টু সিস্টেমস, আমি জানি না যে আমরা সেই লেভেলে আসতে পেরেছি নাকি, কিন্তু আসতে পারবো না সেটা বলা উচিত না, কারণ এখন যদি আমরা দেখি মোবাইল টেকনোলজি
পৃথিবীতে অন্যখানে যা হচ্ছে সেটা আমাদের 1 বছর 2 বছরের মধ্যে 5Gর কথা হচ্ছে, চলে মানে আসছে। আপনি ইঞ্জিনিয়ারিং দিকটা হ্যাঁ, নিয়ে আমি এই যে বলছি বলছেন, যে জি। আমরা চলে আসছি। হ্যাঁ, তো এটা এখন যেটা কথা হচ্ছে যে আমাদের বিদ্যুৎ স্বাভাবিকভাবেই এক্সপেন্সিভ, ঠিক না? এবং এই বিদ্যুৎটা যদি আমরা উইন্টারে আমরা নেপালে পাঠাতে চাই কিংবা ভুটানে পাঠাতে চাই, স্পেশালি নেপালে যে কথা বলি, ক্যান দে অ্যাফোর্ড ইট? ওরা কি সেই বিদ্যুৎটা অ্যাফোর্ড করতে পারবে নাকি? তার কারণ হচ্ছে আমাদের বিদ্যুৎটা যদি হয়, আমাদের যদি লেটস সে আমরা এলএনজি, কারণ আমাদের তো আর কিছু না, নাই, আমাদেরটা তো একটু expensive, আমাদের জি। এলএনজি বিদ্যুৎ হবে, ঠিক না? যদি এলএনজি বিদ্যুৎ কিংবা কোল বিদ্যুৎ যদি হয়, সেটা আমরা যদি পাঠাই, তারা আমাদের অ্যাফোর্ড করতে পারবে নাকি? তো সেটা আমাদের দেখতে হবে। সো ইটস এর মধ্যে অনেক রকম স্টাডি, অনেক রকম দরকার। এবং আরেকটা জিনিস হচ্ছে যে তাদের যেই ডিমান্ডটা সাধারণত, আমরা যদি হিটিংয়ের কথা বলি, ওদের শীত দেশ, হিটিং কিন্তু ইলেকট্রিসিটি দিয়ে হিটিং করা ইজ এক্সপেন্সিভ, ঠিক না? সাধারণত এটা ডাইরেক্ট হিটিংয়েই সব দেশ করে, এবং স্পেশালি গরিব দেশরা। তো ওরা এই ইলেকট্রিক্যাল হিটিং করতে পারবে নাকি, সেটাও একটা ইস্যু চলে আসে। তো এগুলোর খুব ভালো স্টাডি দরকার, এবং এটার একটা সমন্বয় দরকার যে আমাদের ওখানে আদান প্রদানের। কারণ স্যার, আপনি যেটা বললেন, এলএনজির কথা বললেন, যে এলএনজি দিয়ে আমাদের বিদ্যুৎ হবে এবং শীতের দিনে আমরা হয়তো, এগুলো একেবারে হাইপোথেটিক্যাল, হয়তো বা হতেও পারে যে সেটা আমরা এক্সপোর্ট করব কি না, না, কিন্তু যদি রাইট প্রাইস পাই তো এক্সপোর্ট করবে। Exactly, কিন্তু of আমি মাঝখানে একটুখানি জি, বলতে জি, চাই, স্যার। নেপালের বিদ্যুতের দাম কিন্তু বাংলাদেশের চেয়ে বেশি, আচ্ছা, মানে ওদের তো হাইড্রো, তারপরেও কিন্তু ওদের বেশি, আচ্ছা, আমাদের চেয়ে বেশি। আম, অতএব মানে খুব আমাদের সহজে মার্কেটে আমরা ওখানে যেতে পারবো। না, আমাদের ওদের আমাদের কারণ আছে, ওদের বাট আমি কারণ। প্রাইস হ্যাঁ, ট্যারিফ ওয়াইজ বলছি, যে ট্যারিফ ওয়াইজ তাদের ট্যারিফ ইজ হায়ার দ্যান স্যার, সেটা কি আমাদের এই এলএনজি এনে ইনস্টলেশন ইত্যাদি সবকিছু মিলিয়ে, যেটা সেই এলএনজিটাও তুলনা করে বলছেন নাকি এখন নরমাল এলএনজি তে আমাদের নির্ভর করে হচ্ছে আমার শেয়ারের উপর, আচ্ছা। তাই না? যেমন মনে করেন এখন বাংলাদেশে যেই 500 এমএমসিএফডি গ্যাসের ভিতরে সাধারণত এখন এভারেজ 300 এমএমসিএফডি আসছে, তো আমরা শখানেক পাচ্ছি। আমি যদি এলএনজি প্রাইসে নিয়েও যদি করতে পারি, তাহলে কিন্তু আমার প্রাইস খুব একটা বাড়বে না, কেননা আমি ওই যে ডিজেল এবং এইচএফও যেগুলি চালাচ্ছি, সেগুলি বন্ধ করে যদি আমি গ্যাস দিয়ে চালাই, তাহলে কিন্তু আমার অ্যাভারেজ কস্ট খুব একটা বাড়বে না। না, সেটা আমাদের জন্য, কিন্তু আপনি যখন বিক্রি করবেন, তো আপনি তো মার্জিনাল ইলেকট্রিসিটিটা বিক্রি করবেন। হ্যাঁ, সো আপনি তো অ্যাট দ্য মার্জিন, আপনার তো আপনি তো সাশ্রয়ীগুলো নিজের জন্যই রাখবেন, ঠিক না? সো আপনি অ্যাট দি মার্জিন ইউ উইল বি সেলিং দ্য এলএনজি না, বিদ্যুৎটাই বিক্রি হবে। কিন্তু আমি যদি মনে করেন এখন এই মুহূর্তে আমি এলএনজি, আমার যেমন মনে করেন আমার যে ইয়েটা আছে, কি বলে, প্রোডাকশন ক্যাপাসিটি, আমি তো আমার গ্যাসের প্রোডাকশন ক্যাপাসিটি ইউজ করছি না, মানে আমি তো সেখানে আমাদের নিজস্ব গ্যাস ক্যাপাসিটি। হ্যাঁ। হ্যাঁ, তো ঠিক আছে, আমাদের নিজস্ব গ্যাস ক্যাপাসিটি, সেটাই বলছি। এখন আপনারা এই যেমন মুহূর্তে তো করছেন, এই শীতের মুহূর্তে তো- সময় হ্যাঁ, আমার যেমন মনে করেন এখন আমার দিনের বেলা কত হচ্ছে 6,500 7,000, কিন্তু আমার ক্যাপাসিটি হচ্ছে 17,000। 17,000, তো এর বিদ্যুৎ থেকে তো আমি 2,000, আর নেপালকে যদি আমি এখন দিতে চাই, সে হাজার খানেকের বেশি তো নিতে পারবে না। না, পারবে না। তো তাহলে শীতের বেলায় কিন্তু খুব ইজিলি আমি হাজার খানেক দিতে পারবো। দিতে পারেন। হ্যাঁ, এবং তাও মানে এখন প্রাইসিং ওয়াইজে কিন্তু সে যদি যেই প্রাইসে এখন চার্জ করছে তার চেয়ে আমাকে একটু কমিয়ে দেয়, তারপরে কিন্তু আমার বেনিফিট, প্লাস আমি কিন্তু বসিয়ে বসিয়ে কিন্তু আমার ক্যাপাসিটি পেমেন্ট দিতে হবে। দিতে হচ্ছে, তো yes, তাহলে হ্যাঁ, আমার কিন্তু বেসিক্যালি এটা মানে Right. অপারেশনাল It কস্ট may- হিসেবে হ্যাঁ, it might work out যে আমাদের শুধু গ্যাসের দামটা কিংবা এলএনজির প্রাইসটা দিলে, যেহেতু আমাদের ক্যাপাসিটি চার্জ দিতেই হচ্ছে, উনি যেটা বললেন, আমরা হয়তো দিতে পারবো। Additionally- ইউ নিড টু ওয়ার্ক দিস হ্যাঁ, আউট। ইয়েস, এডিশনালি মনে করেন সামারে তার যখন বিদ্যুতের চাহিদা কম, কম। তখন কিন্তু আমি যে সামারে আমার পিক ডিমান্ডটাকে অ্যাড্রেস করার জন্য যে আমার ক্যাপাসিটি বাড়াচ্ছি, সেটা আমার বাড়াতে হবে না, না। বিকজ আই ক্যান ইম্পোর্ট ইলেকট্রিসিটি ফ্রম নেপাল। তাহলে কিন্তু আমার যে মনে করেন এডিশনাল ইনভেস্টমেন্ট হচ্ছে টু অ্যাড্রেস মাই পিক, সেটা কিন্তু করতে হচ্ছে না। না, সেটা করতে হচ্ছে না। তো তাহলে ইটস এ উইন-উইন সিচুয়েশন। ইট ইজ এ উইন-উইন সিচুয়েশন। কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি ওখানে ইফ ইউ ইনভেস্ট, আর 3-4টা কান্ট্রি মিলে একটা বিরাট একটা ধরেন পাওয়ার প্ল্যান্টে ইনভেস্ট করলেন, হ্যাঁ, ওইটা তো ইটস নট, এখন এটাই বললাম, এটা কি ওরা পাওয়ার প্ল্যান্ট তৈরি করে গ্রিডে বিক্রি করছে, আপনি যখন যেটা ইচ্ছা নিচ্ছেন, নাকি ইটস এ লং টার্ম চুক্তি? সো নেপালের সাথে যদি চুক্তিতে থাকেন, তাহলে তো আপনাকে ওখানে যত পাওয়ার প্ল্যান্ট নিতেই হবে ওখানে, আপনি যদি ধরেন ইন্ডিয়া আর বাংলাদেশ মিলে যদি ওখানে করে। সো আমি যেটা বললাম, এগুলা সম্ভব, কিন্তু এটার মধ্যে অনেক রকম দরকার আর কি, একটা সফিস্টিকেশন দরকার
টু বি এবল টু, হ্যাঁ আপনি যেটা বলছেন যে ইয়েস ইট ইজ এ গ্রিড, ওরা বিক্রি করছে, আমি যখন আমার ইচ্ছা হচ্ছে আমি কিনছি, সেটা হলে তো দ্যাট বি আইডিয়াল। I have to humbly remind you that আপনি বলছেন sophistication দরকার, that means the sophistication is absent. No sir, আমরা কিন্তু basically we have actually বললাম না, we have identified one project which is basically going to be implemented by an Indian company GMR. GMR, yes. এখন আপনাকে কিন্তু একটা জিনিস বুঝতে হবে, কোনো প্রাইভেট সেক্টর কোম্পানি যখন ইনভেস্ট করে, হি অ্যাকচুয়ালি এনশিওরস দ্যাট হি ইজ গোয়িং টু রিটার্ন হিজ মানি। তার মানে হচ্ছে ইটস এ ভেরি ডুয়েবল প্রজেক্ট। সেকেন্ড হচ্ছে আমরা যেটা বলছি, ওরা বলেছিল যে ঠিক আছে যদি 500 মেগাওয়াট ফিক্স দেব, আমাকে দরকার হলে যখন যদি শর্ট পড়ে ইয়ের সময়, তাহলে তারা কিন্তু আমাকে কয়লা ভিত্তিক দেবে। আমরা বলছি নো, আমি রিনিউয়েবল চাই, এবং সেটা যদি 500 মেগাওয়াট হচ্ছে হাইয়েস্ট, যদি তার চেয়ে কম হয় তাহলে কমটাই নিব আমি, এবং আই এম নট গোনা পে ফর ইট। সো আমরা কিন্তু উই আর ইন নেগোশিয়েট, আই থিংক দ্যাট উই উইল গেট এ গুড ডিল। এটা যখন আপনি 500 মেগাওয়াটের কথা বললেন, আমার কোনো আর্গুমেন্ট নাই, বাট আমাদের যদি প্ল্যান দেখেন, ইউ আর টকিং অ্যাবাউট 8000 মেগাওয়াটস, ওকে? আমি সেটার সিনারিওতে বলছি। আপনি যদি আপনাদের প্ল্যান দেখেন যে 2030-40-এর উপরে ওখানে গিয়ে আপনি 8000 মেগাওয়াট, যখন তো 8000 মেগাওয়াটকে আপনি এই এত সহজে ম্যানেজ করতে পারবেন না। 500, স্যার প্রশ্নটা এখানেই আছে, মানে বড় যখন নাকি বড় বেশি আয়তনে আমরা বিদ্যুৎ আনবো, সেখানে এত সহজ কি না। আর নেপালের বিষয়টা বললেন যে স্যার, নেপালে আপনি সম্প্রতি গেছেন, চুক্তি হয়েছে, আর একটু আগে আমার একটা প্রশ্নের উত্তরে বললেন যে আচ্ছা বিদ্যুৎ তো এরকম না, আমাদের তো মানে মানে মোবাইলের মতন করে তো আর নেটওয়ার্কে আসতে পারবে না, এটা তো পাইপলাইন লাগবে। তো ট্রান্সমিশন লাইন, সেটা বললাম যে ট্রান্সমিশন লাইন লাগবে। তো সেক্ষেত্রে নেপালের জায়গাটা স্যার কত ত্বরান্বিত হচ্ছে? আমরা একটু নেপাল থেকে আপনার পেপার ওয়ার্ক তো অলরেডি আমি স্যার যতদূর বুঝেছি সেটা ডান, আমরা নেপালটা কত তাড়াতাড়ি? ওরা কিন্তু অলরেডি নেপাল গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভড দিস প্রজেক্ট। হ্যাঁ, মাঝখানে তো ওই যে বটলনেক, একটু চিকেন নেক আছে, ইন্ডিয়া ছাড় দিচ্ছে কি দিচ্ছে না, ওটার উপর দিয়ে আনতে হবে ইত্যাদি। এটা তো ছাড় দিয়েছে, এখন ছাড় দিয়েছে। তো এখন যেহেতু ইন্ডিয়ান কোম্পানি আছে, তাহলে আমরা ধারণা করতেছি তারা ঝামেলা করবে না, যদি ইচ্ছাও থাকে তাহলে করবে না। দুই হচ্ছে অ্যাকচুয়ালি এটার মানে আমাদের বললাম না যে এই প্রজেক্ট অলরেডি অ্যাপ্রুভড, এখন আমরা ট্যারিফ নেগোসিয়েশন পর্যায়ে আছি। ট্যারিফ নেগোসিয়েশনের জন্য আমার যে ফান্ডামেন্টাল ইনফরমেশনগুলি দরকার সেগুলি আমরা কালেক্ট করছি, তাহলে আমরা তার সঙ্গে একটা বেটার নেগোসিয়েশন করতে পারবো। এটা হয়ে গেলে পরে তখন তারা এই যে যেটা সবসময় হয়, তারা ফাইন্যান্সিয়াল ক্লোজিংয়ের জন্য যাবে। অলরেডি তারা দে হ্যাভ আইডেন্টিফাইড পোটেনশিয়াল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, এখন তখন কিন্তু তারা সেই ফাইন্যান্সিয়াল ক্লোজিংয়ে যাবে। তারপরে সাধারণত এখানে কিন্তু আপনাদের একটা জিনিস বুঝতে হবে, জলবিদ্যুৎ কিন্তু 7-8 বছরের আগে হবে না। আচ্ছা, এটা কিন্তু একদম, তার মানে এটার লক্ষ্যমাত্রা কবে? মানে এটা কি টার্গেট 2030 সেই জায়গায় এই ক্রস বর্ডার বিদ্যুৎটাকে আপনারা রেখেছেন, নাকি আরেকটু আগে 2023-এর? তাহলে 2023-এ এটা এক্সপেক্ট করলে ওভার এস্টিমেশন হবে। আমরা 2025-এর পরে সেটা এটা। আচ্ছা স্যার, ইঞ্জিনিয়ারিং সাইড থেকে আপনার অনেক পয়েন্ট আছে। আমরা যেটা আখাউড়া এবং ভেড়ামারা, এই দুইটি জায়গা দিয়ে পাচ্ছি। আরও একটি জায়গায় সম্ভাব্যতা, সেটা হলো দিনাজপুরের একটা জায়গা দিয়ে হয়তো আমাদের গ্রিডের সঙ্গে যুক্ত হবে উত্তর ভারতের যেই স্টেটগুলো থেকে যে বিদ্যুৎগুলো, সেই জায়গার বিষয়ে স্যার আপনার গবেষণায় কি বলে? না, কোথা থেকে কোন বিদ্যুৎ আসবে সেটা তো দ্যাট উইল ডিপেন্ড অন, যে আমরা এখন মাত্র ভেড়ামারা আখাউড়া থেকে পাচ্ছি, বড় পুকুরিয়ার ওটা আমার মনে হয় খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু না, যে আমাদের এন্ট্রি পয়েন্ট। আমরা তো স্যার যে জলবিদ্যুৎ নিয়ে কথা বলছি, এদিকে অরুণাচল, আসাম, ওখানে ওরা জলবিদ্যুৎ নিয়ে বড় প্রজেক্ট করছে, এবং সেগুলো ওই বড় পুকুরিয়ার ওখানেই তারা একটা গ্রিড করবে, সেখান থেকে যাবে। সেখানে আমরা দিতে পারি ইন্ডিয়ান জলবিদ্যুৎ। জি জি, আচ্ছা, ইন্ডিয়ান জলবিদ্যুৎ সম্বন্ধে আমরা ওখানে লিখেছি, ওদের এখন যেটা দাঁড়িয়ে গেছে যে ওদের ইন্ডিয়ায়, এটা তো রিনিউয়েবল এনার্জির কনসেপ্টে আর কনটেক্সটে এগুলো ডিসকাশনটা হয়, ওদের ওখানে সোলার এনার্জি এত দাম কমে গেছে, এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে এগেনস্ট হাইড্রো প্রজেক্টস, যে এমন হয়ে গেছে যে হাইড্রো প্রজেক্টস আর
রিনিউয়েবল হিসাবে কম্পিট করতে পারছে না। সো আমি জানি না নতুন হাইড্রো প্রজেক্টগুলো হবে কি হবে না, কিন্তু ইন্ডিয়ায় এখন হাইড্রো প্রজেক্টস আর রিয়েলি সাফারিং, ওরা করতে পারছে না। হ্যাঁ, ইন্ডিয়ার প্রজেক্টগুলো, কারণ ইন্ডিয়ান গভর্নমেন্টের যে রেস্ট্রিকশনস আছে সেটা করে তারা এটা পারছে না। কিন্তু কথা হচ্ছে যে হাইড্রো যদি আমি সবগুলা রিনিউয়েবল এনার্জির একটা ইন্টারমিটেন্সি প্রবলেম আছে, যে যখন বাতাস বয় তখন বিদ্যুৎ পাই, যখন সূর্য থাকে তখন, পানিরও একই, যে যখন পানি থাকে তখনই বিদ্যুৎ হয়। তবে জলবিদ্যুৎ ইজ মাচ মাচ বেটার দেন অন্যগুলোর থেকে। হ্যাঁ, এটা ধরেন আমরা 9 মাস 8 মাস পাই, তারপরে কমে একদম জিরো হয়ে যায়, আবার ইয়ে করে। সো এটার অনেক অনেক বেটার ইয়েতে। তো আমার এটা ধারণা যে ইন্ডিয়া থেকে জলবিদ্যুৎ আনাটা বোধহয় ডিফিকাল্ট হবে। এটা বোধহয় আমার স্টাডিতে তাই বলে, যে আমরা সেই স্টাডিতে দেখেছি যে ইন্ডিয়া থেকে আনা ডিফিকাল্ট। ওনাদের প্রস্তাবটা ছিল যে বাংলাদেশে একটা সাবস্টেশন করে তারপরে এদিক থেকে পাঠাবে, মানে হিমাচল, অরুণাচল, ওখান থেকে বড়পুকুরিয়ার আশপাশে কোথাও সাবস্টেশন হবে, সেখানে আমরাও দিতে পারবো কিনা, মানে আমরা এক্সপোর্ট করার যখন সুযোগ থাকবে আমরা সেই সাবস্টেশনে আমাদের বিদ্যুৎ, আমাদের যে উচ্ছিষ্ট বা আমাদের যেগুলো থাকবে আর কি, সেটা আমরা দিতে পারবো কিনা, সেই জায়গায় কথা হয়েছে কিনা। আগে একটুখানি এটা ক্লিয়ার করে নি, সেটা হচ্ছে ওনারা তো গবেষণা করেন, আমরা হলাম প্র্যাকটিস করে ইমপ্লিমেন্ট করি। তো আমরা কিন্তু উই হ্যাভ আইডেন্টিফাইড পসিবল এরিয়াস যেখানে আপনার ট্রান্সমিশন লাইন হতে পারে। এই যেটা আপনি বললেন যে রাঙ্গিয়ার আওতা এবং যে বড়পুকুরিয়া দিক দিয়ে আমরা কিন্তু কতগুলি সোর্স এখানে অলরেডি করেছি, এবং এই যে কোন দিক দিয়ে এই ট্রান্সমিশন লাইনগুলি আসবে। নর্থ ইস্টার্ন রিজিয়নের একটা হাইড্রো পাওয়ার পোটেনশিয়াল ইজ কোয়াইট হাই। এখন নর্থ ইস্টার্ন রিজিয়নের যেই প্রোডাকশন হবে সেটা কিন্তু আবার এক্সস্ট করার মতো ক্যাপাসিটি ওখানে নাই। এটা তাকে মেইনল্যান্ডে নিতে হবে। এখন যদি ওভার ইন্ডিয়ান টেরিটরি নিতে হয়, ইট ইজ ভেরি কস্টলি। সো তাদের জন্য কিন্তু ওই যে বললাম না, উইন উইন সিচুয়েশন, ট্রেড হয় কিন্তু আপনার উইন উইন সিচুয়েশনে। তারা বাংলাদেশের উপর দিয়ে যদি নিতে পারে তাহলে কিন্তু তাদের কস্ট কমে, এবং আমরা বলছি ঠিক আছে তুমিও নিয়ে যাও, আমাকে কিছু দাও। এখন আমরা এর আগে যেমন মনে করেন আমরা এইচবিডিসি স্টেশন যেটা বলি, যার মাধ্যমে কিন্তু বেসিক্যালি দুইটা গ্রিড আলাদা থাকে আর কি, কোনো রকমের শক একজন আরেকজনকে নিতে পারে না। এটা কিন্তু বেসিক্যালি আইসোলেট করার জন্য। কিন্তু আপনি যদি ইয়েতে যান, ওই যে নর্থ আমেরিকা, কানাডা বা ইউএসএ বা আপনার ইউরোপ, ওখানে কিন্তু ট্রেডিং হওয়ার জন্য কিন্তু ওরা সিনক্রোনাস গ্রিড করেছে। সিনক্রোনাস গ্রিড করলে কিন্তু তখন কিন্তু আপনাকে এই যে মনে করেন আমি 1200 কোটি টাকা খরচ করতেছি শুধুমাত্র একজন আরেকজন থেকে আলাদা থাকার জন্য, এটা কিন্তু কোনো প্রয়োজন নেই। আমরা কিন্তু এখন সেই স্টাডিও করছি যাতে করে সিনক্রোনাস গ্রিড করা যায় কিনা। কারণ আমার মনে হয় আরেকটা জিনিস মিসিং হয়েছে, সেটি হচ্ছে যে বর্তমান ইন্ডিয়ান যেই এক্সচেঞ্জের যেই চেঞ্জটা আসছে, রেগুলেশনে, সেখানে কিন্তু ওরা বলছে যে উই ক্যান বেসিক্যালি পার্টিসিপেট ইন ইন্ডিয়ান এক্সচেঞ্জ। তার মানে হচ্ছে আমি রিয়েল টাইম, ওরা কিন্তু স্পট মার্কেট হয়। আমি কিন্তু মনে করেন বাংলাদেশি যে কোনো কোম্পানি, আগে কিন্তু ছিল যে একটা ইন্ডিয়ান ট্রেডিং হাউস লাগবে, সেটাও লাগবে না। কিন্তু আমি কিন্তু মনে করেন বিপিডিবি ওখানে গিয়ে কম্পিট করে আমার বিদ্যুৎ নিয়ে আসতে পারি। বিদ্যুৎ আনতে হলে তখন কি করতে হবে, ওই যে মনে করেন যদি সিনক্রোনাস গ্রিড আমার রেডি থাকে, এবং আমি যদি এই যে মনে করেন 1200-1300 কোটি টাকা বাদ দিয়ে যদি আমি গ্রিডের সিনক্রোনাস গ্রিডের মেইন হচ্ছে প্রবলেম হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি যেন সিমিলার থাকে। ফ্রিকোয়েন্সি যদি ঠিক করতে পারি, যেমন ইন্ডিয়ান কিন্তু মনে করেন যখন এই তারাও আমাদের মতো শুরু করেছিল, এখন কিন্তু ফ্রিকোয়েন্সি ইজ ভেরি গুড, বিকজ তারা কিন্তু ট্রেডিং এবং এই যে ওদের ইন্টারস্টেটগুলি করেছে। ঠিক সেরকম আমরা যদি করতে পারি, এটা কিন্তু অলরেডি আমাদের একটা জয়েন্ট টেকনিক্যাল টিম স্টাডি করতেছে। সেটা করলে পরে তখন কিন্তু আমরা ট্রেডিং ভলিউমটা বাড়াই দিতে পারবো। বাড়াই দিলে হবেটা কি, যেমন মনে করেন আমি এখন প্রচুর ইনভেস্ট করছি এখানে, ঠিক আছে, আমি যদি কম ইনভেস্টমেন্টে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আই ক্যান ইনভেস্ট দিস মানি এলসওয়্যার। হ্যাঁ, যদি আমার এই মার্কেটের ভিতরে ইন্টিগ্রেশন হয়, তো সেই জন্য কিন্তু আমরা এখন ওইটাকে আরও বেশি হরাইজনটা কীভাবে বাড়ানো যায় সেটা চিন্তা করতেছি। এবং আমার কাছে মনে হচ্ছে ওয়েন আই স দিস নিউ সিআরসি রেগুলেশন, আই এম ভেরি মাচ হোপফুল দ্যাট যে এই রিজিয়নে কিন্তু ট্রেডিংগুলো আরও ভালো হবে। আচ্ছা, মানে হরাইজনটা আমরা আর একটু কতখানি বিস্তৃত করবো সেটার জন্য চিন্তা হচ্ছে। কিন্তু আমরা মানে যখন নাকি ওরা ওদের দেশের রেগুলেশনগুলো করে, তখন আমাদের আসলে ইন্টারভেন করার মতন
মানে স্টেক থাকে কিনা, মানে কিসের বিনিময়ে কি, কখনো তো যার যার জায়গার সভরেন্টি, তার যার ফ্রিডম তারাই তো এক্সারসাইজ করবে, বড় দেশগুলো তো সেগুলো একটু বেশি করে। সেক্ষেত্রে কিসের বিনিময়ে আমরা এই এক্সচেঞ্জ বা তাদেরকে উপরে একটু আমরা আমাদের নোটটা রাখবো যে ওয়েল এটা আমাদের জন্য ঠিক হচ্ছে না। সেখানে কি স্যার ওই যে কানেক্টিভিটি ইত্যাদি অন্যান্য ইস্যুগুলো চলে আসছে, এই বিদ্যুৎ পাওয়ার বিনিময়ে রোড ট্রান্সপোর্ট কানেক্টিভিটি ইত্যাদি? হওয়া উচিত এটাও না। এটাও অর্থনীতির না, বোধহয় আমাদের- প্রশ্ন। না, আমাদের হ্যাঁ। কিন্তু এটা হওয়া joint উচিত না। আমাদের যে জয়েন্ট স্টিয়ারিং কমিটিতে জি। আমরা আছি, সেখানে কিন্তু এটা নিয়ে কোনোদিনই আমাদের এটা মানে ইয়ে হয়নি। আচ্ছা, এক, দুই হচ্ছে মনে করেন আমরা কিন্তু খুব ওপেন মাইন্ডে কথা বলছি। যেমন মনে করেন এর আগে যেটা করেছিল, আমরা কিন্তু খুব ওপেনলি, আমরা যেরকম করেছি, নেপাল করেছে, ভুটান করেছে, ওপেনলি এটা আমরা ক্রিটিসাইজ করেছি যে তোমাদের এটা হলে তো আমাদের এটা হয়ে যাচ্ছে। তারা বলছে ঠিক আছে আমরা রিভিজিট করছি। ইট টুক টাইম, জি, কারণ থ্রো ব্যুরোক্রেটিক প্রসেস, ইউ আন্ডারস্ট্যান্ড যে এখানে হতে পারে, কিন্তু তারা তো সেটা চেঞ্জ করেছে। সো আমি তাহলে এই ক্ষেত্রে কেন সন্দেহ প্রকাশ করব? আমি তো দেখতেছি যে আমি মানে আই এম সেন্সিং এ সন্দেহ- ভেরি গুড ফ্রেন্ডশিপ। বাহ, আর দ্বিতীয় হচ্ছে মনে করেন আরেকটা জিনিস যদি আমি বলি, দেখুন নর্থ আমেরিকাতে বন্ধুত্ব কার সঙ্গে বেশি? ইউএসএ এবং কানাডা, তাই না? জি, অলমোস্ট বর্ডারলেস। আর দেখতে পারে না কে? ইউএস, মেক্সিকো মেক্সিকো। দেওয়াল তুলতেছে, তাই না? তো এখন যার সঙ্গে দেওয়াল নাই তার সঙ্গে কিন্তু সম্পর্কও ভালো এবং পিসফুলি চলতেছে। সো আমি মনে করি যে আমাদের মনে করেন এই যে কানেক্টিভিটি, এটা আমাদের জন্য, উভয়ের অর্থনীতির জন্য উপকারী। আরেকটা জিনিস আপনাকে আমি বলি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তাই না, বড় হইলে যে খেয়ে ফেলতে পারে এটা আমি বিশ্বাস করি না। আচ্ছা, সিঙ্গাপুরকে কিন্তু তাড়িয়ে দিয়েছিল মালয়েশিয়া, তাই না? এখন কিন্তু এখন যে সিঙ্গাপুর এত বড় অর্থনীতি হয়েছে, কি মালয়েশিয়া খেয়ে ফেলছে এটা? সিঙ্গাপুর থেকে পানি ওখানে তাই না? পাঠাতে হয়। সো আপনার মনে করেন যে আমরা ওই যে মনে করেন ছোট দেশ হলেই যে আমাকে পার্শ্ববর্তী বৃহৎ দেশ আমাকে খেয়ে ফেলবে, এই ধারণা করার কোনো মানে আমি বা দেখি না। এরকম একটি ফিল, মানে যে আমরা ছোট বলে আমাদেরকে খেয়ে ফেলবে, সেই জায়গায় আসলে বাংলাদেশ নেই। বরং বাংলাদেশ আরো অনেক অনেক ধাপ এগিয়ে যাওয়ার মতন একটি দেশ আমলে নিতে হবে, এবং নেগোসিয়েশন টেবিলে বসে সেই জিনিসটি হয়তো আমাদের যারা আছেন তারা করেন। আমরা একটা ছোট্ট বিরতির পরে শেষ মন্তব্য শুনবো দুজনের কাছে। কনফিডেন্স পাওয়ারটাকে আছি, পারাপার পাওয়ার, এ বিষয় নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে আছেন বিদ্যুৎ বিভাগের সচিব ডক্টর আহমেদ কাউকাউস, আর বুয়েটের অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন আছেন। একেবারে শেষ মন্তব্য দুজনের কাছে, বন্ধুত্বের জায়গায় শেষ করেছিলাম বিরতিতে যাবার আগে। ডক্টর ইজাজ, আমি যেটা বলতে চাই যে এই গভর্নমেন্ট এবং লাস্ট 5 ইয়ার্স থেকে খুব সাকসেসফুলি আমাদের এই ক্রস বর্ডার ট্রেডটাকে ওপেন আপ করেছে। হ্যাঁ, কিন্তু আমি মনে করি যে এটা খুব রুডিমেন্টারি লেভেলে আছে এখন। মানে এটাই আমরা যেটা মনে করি যে এখন জাস্ট একটা বাইল্যাটারালি কিছু বিদ্যুৎ পাচ্ছি। ওনারা যেটা কল্পনা করছে, ওনারা যেটা চিত্রে আছে আমাদের রূপকল্পে, যে 8,000 মেগাওয়াট পর্যন্ত যাবে, সেটা করতে গেলে আমাদেরকে আরও অনেক কিছু বিবেচনায় আনতে হবে, এবং সেটার জন্য ওনারা অবশ্যই কাজ করছে। তবে আমি যেটা মনে করি যে এই জলবিদ্যুৎগুলা যে কে ইনভেস্ট করবে এই জলবিদ্যুৎগুলা পাওয়ার প্ল্যান্টের, সেটা একটু দেখা দরকার। কারণ হচ্ছে যে যারা এর ওনার, তাদের কিন্তু ক্যাপাসিটি নাই কোনো। হ্যাঁ, এখন যদি এখানে সে ইন্ডিয়া ইনভেস্ট করে, তাহলে কিন্তু ইন্ডিয়া ওটাকে কন্ট্রোল করবে। হ্যাঁ, তো আমরা ইনভেস্ট করব নাকি একটা থার্ড পার্টি করব, এটা একটা মানে ইম্পর্টেন্ট আপনি কি জিনিস ধারণা চলে করছেন আসে। যে একটা থার্ড পার্টি হলে এই উইন উইন ব্যাপারটা থাকবে? না, যদি হ্যাঁ এটা ওটা থাকবে। অ্যাকচুয়ালি হচ্ছে কি এখানে যে আমাদের ইন্টারেস্ট হচ্ছে আমরা বায়ার মেইনলি, ওকে, আমরা কম দামে বিদ্যুৎ চাই। নেপাল ভুটান হচ্ছে সেলার, ওরা চায় যত বেশি দামে। তো এখানে যে নেগোসিয়েশনটার
হওয়ার মধ্যে যেই স্কোপটা সেটা রাখতে হবে। এবং উনি যেটা যথার্থ বলেছে যে এখন মানে যেটা- কখনো কখনো আমরাও তো সেলার হব, আমরা ওইটা যে- খুব লিমিটেড। ওইটা আমরা যখন সেলার হব ওইটা আমি মনে করি খুব লিমিটেড। ওইটা আসলে ওনারা করতে পারবেন নাকি আমি জানি না। ওইটা আমি দেখার পরে মানে আসলেই ওইটা করতে- আমি ওইটা আসলে দেখার আসলে পরে করতে পারবেন কিনা সেই প্রশ্নটা ওটা থাকলো আমার আর কি, জি। দেখার পরে আমার বিশ্বাস করব। ওইটাকে আমরা একটু ইয়ে রাখি। কিন্তু আমার কথা হচ্ছে যে অ্যাট দ্য মোমেন্ট আমরা যেটা দেখছি বাংলাদেশে, আমরা কিন্তু অ্যাকচুয়ালি এক্সেস ইলেকট্রিসিটির দিকে চলে যাচ্ছি এবং অফ ডিফারেন্ট কাইন্ডস। হ্যাঁ, এবং ওনারা পাওয়ার মিনিস্ট্রি থেকে খুব ভালো কাজ করেছে। একসময় এদেশে ছিল যে ইকোনমি ওয়াজ ট্রাইং টু কাম আপ, বিদ্যুৎ তাকে টেনে রাখছে। এখন যেটা আমরা দেখব, যেটা আমি মনে করি ফর শিওর, যে বিদ্যুৎ আছে, ইকোনমি ওটা কনজিউম করতে পারছে না। সো এইসব অল দিস প্ল্যানিং ওনার যে কথা বলছে, দে আর অল ভেরি গুড। এবং আমি মনে করি যে পাওয়ার সেক্টর ইজ গ্যালোপিং অ্যাহেড, অ্যান্ড ইকোনমি যদি ওদের সাথে না থাকতে পারে, দেন আমি মনে করি যে এই 5 বছরের মাথায় ওনাদের বিদ্যুৎ কেনার মতো অবস্থা দেশে নাও থাকতে পারে। সম্পূর্ণ এরকম বিদ্যুৎ একটা কেনার নেগেটিভ মতো। জায়গায় শেষ করব নাকি স্যার? না মানে না, এটা আমি নিশ্চয়ই- আমি নেগেটিভ নিশ্চয়ই বলছি না। প্রত্যেকটা আমি প্রত্যেকটা বলছি ওনারা জি, সাকসেসফুল, জি। ইকোনমিকে সেই বিদ্যুৎটা নিতে হবে। মানে অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে স্যার। এবং মানে এই নেওয়ার মধ্যে কিন্তু প্ল্যানিংটা আছে, যে কোন টাইপ, উইচ টাইপ, কোনটাকে বাদ দেব, কোনটাকে নেব, এগুলো চলে আসে। আমি একটা কথা বললাম না, সেটা হচ্ছে যে আমার প্রতিদিনই শুধুমাত্র এনার্জাইজড হই। দেখেন এই বছরই কিন্তু কতগুলি সুন্দর সুন্দর আপনার পেয়েছি, তথ্য আমরা পেয়েছি। বাংলাদেশ 43rd থেকে 41 লার্জেস্ট ইকোনমি হয়েছে। এবং এটা মনে হয় ইকোনমিস্টের ইয়েতে ছিল যে 2030-এর ভিতরে আমরা 23rd ইকোনমি হব। 23rd ইকোনমি মানে আপনি চিন্তা করে দেখেন, আই এম অলমোস্ট দেয়ার, তাই না? তো যদি সেটা হয়, এখন উনি যে বলছেন যে ইয়েস, আমরা যে মনে করেন একসময় যে আমরা বলেছি যে আমরা খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য আমরা উদ্বৃত্তের দেশ উদ্বৃত্ত, হয়েছি। জি। আমরা কিন্তু বিদ্যুৎ ঘাটতির দেশ থেকে বিদ্যুৎ উদ্বৃত্তের দেশ হয়েছি। ঠিক আছে, এখন উনি যে বলছেন যে উদ্বৃত্ত এটা হবে কিভাবে? হ্যাঁ, 5 বছর এখন- পরে আপনার টাকা দেওয়ারই টাকা থাকবে না, সেটাও বলেছেন যে- না, যে এই যে আপনি সেটাই repay করা, বলছি। জি। রিপে কেন? কারণ হচ্ছে আপনাকে সবসময় কিন্তু চিন্তা করতে হবে একটা টাইম লাইন। আমি মনে হয় আপনাকে এই উদাহরণটা দিয়েছি কিনা আমি জানি না। সেটি হচ্ছে সাভারে যেই এক্সপোর্ট প্রসেসিং জোন না, জি, EPZ ইপিজেড যেটা হয়েছিল, সেখানে কিন্তু যখন আপনার করেছিল তখন কিন্তু আমরা একবার তখন ট্রেনিং একাডেমি থেকে দেখতে গিয়েছিলাম, ওখানে গরু চড়তো। ঠিক আছে, এখন ওইটাকে ঘিরে কিন্তু আসলেই হয়েছে। দেয়ার ইজ অলওয়েজ এ টাইম ল্যাগ। যেমন মনে করেন আপনি এখন, আমি যদি যেমন একজন ইনভেস্টর টাকা কখন ইনভেস্ট করবে, আপনি মনে করেন বাসায় একটা বিদ্যুৎ নিয়ে গেলেন, থাকুক না থাকুক তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু আপনি যদি 100 কোটি টাকা বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনার 1 মিনিটের বিদ্যুৎ কিন্তু ঘাটতি হলে কিন্তু আপনার বিশাল খরচ। তো তাহলে আমাদের যারা মনে করেন ইনভেস্ট করতে চায় তারা তো আমার থেকে সিউরিটি চাচ্ছে যে আমি বিদ্যুৎ তাকে দিতে পারবো। সেই টাইম লেগের জন্যই কিন্তু আমাকে এই উদ্বৃত্তটা তৈরি করতে হয়েছে, এবং এটা আমি মনে করি যে অতি দ্রুতই আবার শেষ হয়ে যাবে। যেমন আমরা এই যে কিছুদিন আগে আমি FBCC এর চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বললাম, উনি বলছেন আমি তো জানি না ভাই আপনারা যে আছে আপনাদের এই যে বিদ্যুৎ উদ্বৃত্ত আছে, সেই জন্য আমরা কিন্তু আগামী 3 তারিখে তাদের সঙ্গে বসে আমরা ওদেরকে বলতে চাচ্ছি যে আপনি কোথায় কোথায় বিদ্যুৎ চান আমাকে বলেন, আপনাকে আমি ওই যে আপনারাই রিপোর্টিংটা করেছেন, আমাদের একজন সহকর্মী সে আলোর ফেরিওয়ালা হয়েছে, জি, আমরা জি। তার সেই আইডিয়াকে নিয়েই কিন্তু আমরা আলোর ফেরিওয়ালা হয়ে শুরু করেছি। জি, এবং আমরা আশা করছি সেটা অনেকগুলো আরো জেলায় বেশি স্যার এই একই রেপ্লিকেট হয়েছে, হ্যাঁ, ওই আমরা শুরু ঝিনাইদহের করেছি এখন। ওইটার, জি। বাট আপনি তো উইন্টারই আপনার প্রায় 7000 মেগাওয়াট মাত্র বিক্রি করতে পারছেন দেশে। হবে। তার মানে হচ্ছে আমার তো বেসিক্যালি সবই হচ্ছে ডোমেস্টিক। হ্যাঁ, বাট স্টিল আপনি তো বিক্রি করতে পারছেন না। ইউ না, ক্যান সেল that is what I'm 10,000। saying. বাট আপনি ইকোনমি কোথায়? ইকোনমি কোথায়? ইকোনমি কোথায় মানে হচ্ছে যে আমার তো মনে করেন 7000 মেগাওয়াটের ইকোনমি। আহা, সেটাই তো আমাকে ব্যাখ্যা তার করতে মানে দেন। না, সেটা আমাকে ব্যাখ্যা করতে দেন। আপনি যেমন মানুষ নিচ্ছে কোথায় ক্যাপটিভ, তাই না, হ্যাঁ, গ্যাসে করছে। হ্যাঁ, গ্যাসে। তো ক্যাপটিভ সে যদি মনে করেন আমার বিদ্যুৎ পায়, সে তো ক্যাপটিভ নিবে না। নেবে না। ক্যাপটিভে হচ্ছে আপনার কত 20-30% এফিসিয়েন্সি। সো সে তো ন্যাচারালি আমাকে, তার কিন্তু দাম বেশি পড়ছে। Right. সে শুধুমাত্র আমার এখান থেকে নিচ্ছে না বিকজ সে রিলায়েবিলিটি নিয়ে এখনো পর্যন্ত সন্দিহান আছে। এটা যদি হয়, আপনি তো খুব ভালো করে জানেন পৃথিবীর সাধারণত হচ্ছে 70% ইন্ডাস্ট্রি, 30% domestic, ডোমেস্টিক। হ্যাঁ। আমার এখানে রিভার্স। রিভার্স। সো আমার এটা কিন্তু যেতে তো সময় লাগবে। সময় লাগবে। দ্যাট ইজ হোয়াট উই আর ট্রাইং টু ডু। জি,
স্যার আমরা আগামী অনুষ্ঠানের কিউ পেয়ে গেছি, মানে এত বিদ্যুৎ আসলে যাবে কই, এরকম একটি প্রশ্ন, কিছুটা উত্তর আমরা স্যারের কাছ থেকে পেয়েছি। আশা করি সামনের সপ্তাহে পাওয়ার টক যারা দেখবেন এই প্রশ্নের উত্তর পাবেন। আজকে শেষ করছি, দেখা হবে আগামী সপ্তাহে একই অনুষ্ঠানে একই সময়।